আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ডিসকাস করব অনার্স থার্ড ইয়ারের জন ডানের একটি ফেমাস পোয়েম এ ভ্যালিডিকশন ফরবিডিং মর্নিং। এটা জন ডানের একটা মেটাফিজিক্যাল পোয়েম, এটাকে মেটাফিজিক্যাল পোয়েমও বলা হয়। অর্থাৎ মেটাফিজিক্যাল, মেটা অর্থ হচ্ছে ঊর্ধ্বে, আর ফিজিক্যাল মানে হচ্ছে শারীরিক। অর্থাৎ যেই ভালোবাসাটা শারীরিক সম্পর্কের ঊর্ধ্বে, অর্থাৎ যেই ভালোবাসায় কোনো শারীরিক সম্পর্কের চাহিদা নেই, সেটাই হচ্ছে মেটাফিজিক্যাল। জন ডানের এটা একটা মেটাফিজিক্যাল পোয়েম। 1633 সালে জন ডান এ ভ্যালিডিকশন ফরবিডিং মর্নিং এই কবিতাটি পাবলিশ করেন। জন ডান সর্বপ্রথম হচ্ছে 1611 অথবা 1612 সালে তার ওয়াইফ এনিকে নিয়ে এই কবিতাটি লিখেছিলেন। এ ভ্যালিডিকশন ফরবিডিং মর্নিং এই কবিতাটি মূলত 36 লাইনের একটি কবিতা। 1633 সালে জন ডান সং অ্যান্ড সনেটসে কালেকশনের জন ডানের মৃত্যুর 2 বছর পরে এই কবিতাটি মূলত পাবলিশ করা হয়। এই কবিতার মূল থিম হচ্ছে লাভ, অর্থাৎ দ্য লাভ বিটুইন দ্য স্পিকার অ্যান্ড হিজ সিগনিফিক্যান্ট আদার, অর্থাৎ জন ডানের ওয়াইফ। এখানে স্পিকার আর্গু করছে যে দ্য স্পিকার আর্গু দ্যাট ইভেন দো হি উইল বি সেপারেটেড ফ্রম হিজ লাভ বাই ডিস্টেন্স অ্যান্ড সারকামস্টেন্স দেয়ার লাভ উইল রিমেন ট্রু অ্যান্ড পিওর। অর্থাৎ কবি এখানে বলছেন যে তারা যতই অনেক দূরে থাকুক না কেন, ডিস্টেন্স বা সারকামস্টেন্সে, তাদের ভালোবাসাটা আরও বেশি মজবুত এবং পিওর হবে। তো এই কবিতায় মূলত কবিতার শুরুতেই কবি বলেছেন যে তার স্ত্রীকে, অর্থাৎ কবিতার শুরুতেই কবি তার স্ত্রীকে জানাচ্ছেন যে সে বাধ্য হয়ে কিছুদিন বাড়ির বাইরে যাচ্ছেন কাজের জন্যে। বাড়ি ছেড়ে যাওয়ার পূর্বে সে তার স্ত্রীকে জানায় তার বিদায় যেন দুঃখময় ও শোকাতুর না হয়। অর্থাৎ এ ভ্যালিডিকশন অর্থাৎ বিদায় সম্ভাষণ, ফরবিডিং মর্নিং অর্থাৎ বিদায়ের সম্ভাষণের সকালটা যেন ফরবিডিং না হয়। তো কবিতার শুরুতে কবি এখানে বলেছেন অ্যাজ ভার্চাস ম্যান পাস মাইল্ডলি অ্যাওয়ে অ্যান্ড হুইসপার টু দেয়ার সোলস টু গো। অর্থাৎ কবিতা এখানে কবি বলেছেন যে ধার্মিক লোকেরা, অর্থাৎ অ্যাজ ভার্চাস ধার্মিক অথবা গুণী লোক যারা, পাস এওয়ে অর্থাৎ যারা মারা যায়, মাইল্ডলি অর্থাৎ হচ্ছে নিস্তব্ধভাবে অথবা শান্তভাবে, অর্থাৎ অ্যাজ ভার্চাস ধার্মিক লোকেরা যেভাবে শান্তভাবে মারা যায়, অ্যান্ড হুইসপার টু দেয়ার সালস টু গো এবং ফিস ফিস করে তাদের আত্মাগুলো চলে যায়, হোয়াইলস্ট সাম অফ দেয়ার স্যাড ফ্রেন্ডস ডু সে এবং তাদের মধ্যে কোনো একজন ফ্রেন্ড বলল, কোনো একজন দুঃখাতুর ফ্রেন্ড যখন বলে যে দ্য ব্রেথ গোস নাও অ্যান্ড সাম সে নো, কিছু বন্ধু বলে যে সে মারা গেছে, আবার কেউ বলে যে না, সে মারা এখনও যায় নাই। তো এই লাইনে কবি বোঝাচ্ছেন যে ধার্মিক লোকেরা যেভাবে শান্ত ও শিষ্টভাবে মারা যায় অথবা নিঃশব্দভাবে, অ্যান্ড হুইসপার টু দেয়ার সালস টু গো এবং তাদের আত্মাটা যে নিঃশব্দে অর্থাৎ ফিসফিসিয়ে চলে যায়, এবং তাদের কোনো বন্ধু বলে যে, যখন তাদের কিছু দুঃখ কাতর বন্ধু বলে যে সে মরে গেছে, অথবা কেউ বলে যে না, এখনও মারা যায়নি। তো আমরা সেভাবে কি বলছে এখানে কবি তারপরে, সো লেট আস মেল্ট অ্যান্ড মেক নো নয়েজ, এবং এভাবেই লেট আস মেল্ট আমাদেরকে, মেল্ট অর্থাৎ মেল্ট মানে গলে যাওয়া, কিন্তু এখানে মেল্ট বলতে মিশে যাওয়া বোঝাইয়েছেন কবি এখানে, যে সো লেট আস মেল্ট চলো আমরা এইভাবেই মিশে যাই, অ্যান্ড মেক নো নয়েজ এবং কোনো নয়েজ ছাড়াই আমরা একসাথে মিশে যাই, নো টেয়ার ফ্লাডস অর্থাৎ কোনো রকম চোখের কান্নার বন্যা বওয়া ছাড়া, নর সাইড টেম্পেস্ট মুভ অর্থাৎ কোনো দীর্ঘশ্বাসের ঝড় বোয়া ছাড়া আমরা একসাথে মিশে যাই। ইট ওয়ার প্রোফ্যানেশন অফ আওয়ার জয়স, এটা হচ্ছে আমাদের, যদি আমরা এইভাবে মিশে না যাই তাহলে এটা আমাদের অপবিত্রতা করা হবে আমাদের ভালোবাসার। টু টেল দ্যাট লেইটি আওয়ার লাভ
তারা আমাদের ভালোবাসাটাকে সে অপেশাদার হিসেবে নেবে মানুষ। অর্থাৎ কবি লাইনে বলেছেন যে চলো আমরা একসাথে মিশে যাই, কোনো রকম নয়েজ ছাড়া, কোনো রকম অশ্রুর বন্যা বওয়া ছাড়া এবং কোনো রকম দীর্ঘশ্বাসের ঝড় বওয়া ছাড়া আমরা একসাথে মিশে যাই, নতুবা মানুষ আমাদেরকে নইলে এই আমাদের আনন্দকে অপবিত্র করে ফেলবে এবং আমাদেরকে সাধারণ লোকদের প্রেমের কথা বলবে তখন, যে এটা আমাদের লেইটি লাভ, অর্থাৎ এটা আমাদের অপেশাদার লাভ। তারপরে লাইনে কবি বলেছে মুভিং অফ দ্য আর্থ ব্রিংস হার্মস অ্যান্ড ফেয়ার্স। অর্থাৎ মুভিং অফ দ্য আর্থ বলতে এখানে ভূমিকম্প বুঝিয়েছেন এখানে কবি, যে মুভিং অফ দ্য আর্থ অর্থাৎ পৃথিবীর মুভিং, যে পৃথিবী যে নড়াচড়া করে তার মানে এটা ভূমিকম্প। যে মুভিং অফ দ্য আর্থ ব্রিং হার্মস অ্যান্ড ফেয়ার্স, অর্থাৎ পৃথিবীর ভূমিকম্প যেমন ক্ষতি বয়ে আনে, ক্ষতি এবং ভীতি, ফেয়ার্স ভীতি অ্যান্ড হার্মস অর্থাৎ ক্ষতি এবং ভীতি যেমন বয়ে আনে ভূমিকম্প। ম্যান রেকন হোয়াট ইট ডিড অ্যান্ড মিন্ট, এবং মানুষ এটাকে মনে করে যে কি এটা হলো, এবং যদি বাট ট্রিপিটেশন অফ দ্য স্পেয়ার্স, ট্রিপিটেশন অফ দ্য স্পেয়ার্স মানে হচ্ছে ট্রিপিটেশন মানে কম্পন, অফ দ্য স্পেয়ার্স মানে হচ্ছে কক্ষপথ বা গোলক বোঝাচ্ছেন এখানে, যে মানুষ হিসেবে মানুষ যেমন মনে করে যে হচ্ছে এটা কি হলো, এবং কিছু গ্রহ নক্ষত্রের কম্পন অনেক দূর হলেও সেটা নির্দোষ। দো গ্রেটার ফার ইজ ইনোসেন্ট, অর্থাৎ এই লাইনগুলোতে কবি বুঝিয়েছেন যে ভূমিকম্প যেমন ভয়, ভীতি এবং ক্ষতি বয়ে আনে, মানুষ হিসেবে মানুষ মনে করে যে এটা কি হলো, এবং যে হচ্ছে এই গোলক বা কক্ষপথগুলোর যে কম্পন, দ্য গ্রেটার ফার ইজ ইনোসেন্ট, এটা হচ্ছে অনেক দূর হলেও এটা ইনোসেন্ট, অর্থাৎ এটা নির্দোষ। ডাল সাবলুনারি লাভার্স লাভ হুজ সলিউশনস ক্যান নট অ্যাডমিট অ্যাবসেন্স। আচ্ছা, ডাল বলে নিস্তেজ, সাবলুনারি অর্থাৎ সাবলুনারি বলতে এখানে পার্থিব প্রেম বা ফিজিক্যাল, যেটা শারীরিক প্রেম বোঝাইছেন এখানে, যে ডাল সাবলিমিনারি লাভার্স অর্থাৎ যেই লাভারগুলো হচ্ছে ফিজিক্যাল রিলেশনের দিকে আকৃষ্ট হয়, তাদের হুজ সাউলিসেন্স তাদের হচ্ছে তাদের আত্মা হচ্ছে দেহ, এবং ক্যানট অ্যাডমিট অ্যাবসেন্স অর্থাৎ তারা হচ্ছে ফিজিক্যাল থেকে তারা অ্যাবসেন্স হতে চায় না, যেটা বিকজ ইট ডোথ রিমুভ দোজ থিংস হুইচ এলিমেন্টেড ইট, কারণ যদি এটা চলে যায় তবে চলে যায় সব জিনিস যেগুলো সে ইচ্ছে করে গঠন করেছিল। অর্থাৎ কবি এটা বুঝেছেন এই লাইনে যে যারা মূলত ফিজিক্যাল লাভে ইন্টারেস্টেড, তারা এক মুহূর্তের জন্য তাদের বিলাভেডকে হারাতে চায় না, কারণ এক মুহূর্ত থেকে দূরে সরে গেলেও তো সেটা আর ফিজিক্যাল লাভ হলো না, কারণ যদি এটা চলে যায় তবে সব জিনিস দোজ থিংস হুইচ এলিমেন্টেড ইট অর্থাৎ তারা যে ভালোবাসাটা গঠন করেছিল সেটা আর থাকলো না। বাট উই বাই এ লাভ সো মাচ রিফাইন্ড, কিন্তু আমাদের ভালোবাসা এতটাই পরিশুদ্ধ, রিফাইন্ড যেটা রিফাইন্ড বা পরিশুদ্ধ খাঁটি, অর্থাৎ বাট উই বাই এ লাভ সো মাচ রিফাইন্ড অর্থাৎ আমাদের ভালোবাসাটা এতটাই পরিশুদ্ধ যে দ্যাট আওয়ার সেলফস নো নট হোয়াট ইট ইজ, অর্থাৎ আমাদের ভালোবাসা এতটাই পরিশুদ্ধ যে আমরা জানি না যে আমাদের কাছে এই ভালোবাসাটা আসলে কী। ইন্টারঅ্যাসিউট অফ দ্য মাইন্ড, যেটা আমাদের মনের অভ্যন্তরীণ থেকে আসে। কেয়ারলেস আইস লিপস অ্যান্ড হ্যান্ডস টু মিস, অর্থাৎ আমাদের ভালোবাসাটা এতটাই পরিশুদ্ধ যে আমরা এটা জানি না যে আমাদের এই ভালোবাসাটা কোথা থেকে আসে। আমাদের মনের অভ্যন্তরীণ থেকে যে ভালোবাসাটা আমাদের কাছে আসে, এবং
এই ভালোবাসার সময় আমাদের মন এতটাই অমনোযোগী হয়ে থাকে যে আমরা কেয়ারলেস হয়ে থাকি, যে আমাদের আইস, লিপস, হ্যান্ডস কোথায় থাকে সেটা আমরা অজান্তেই, মনের অজান্তেই এই ভালোবাসে ফেলি। অর্থাৎ আমাদের চোখ, হাত এবং আমাদের ঠোঁট, সেটা আমরা বুঝতেই পারি না যে আমাদের চোখ, হাত এবং ঠোঁট রয়েছে। আমরা এতটাই ভালোবাসায় মগ্ন হয়ে পড়ি যে আমাদের এই ইন্টারনাল লাভ, অর্থাৎ আমাদের স্পিরিচুয়াল যে লাভ, এটা এই ভালোবাসার সময় আমরা এগুলো কিছু ব্যাপারে নোটিস করি না। পরের লাইনে কবি আবার বলেছেন, আওয়ার টু সোলস দেয়ারফর হুইচ আর ওয়ান। যেহেতু আমাদের টু সোলস, অর্থাৎ আমাদের দুটা আত্মা রয়েছে, তা আমাদের হৃদয়ে দুইটা, হুইচ আর ওয়ান, যেটা আবার এক। অর্থাৎ যেহেতু আমাদের দুই হৃদয়েই এক, দাও আই মাস্ট গো, এবং যদিও আমাকে যেতেই হবে বাইরে, অর্থাৎ কবি যে বাইরে যাবেন কাজের জন্যে, তো দো আই মাস্ট গো, যদিও আমাকে যেতেই হবে, এন্ডিওর নট ইয়েট এ ব্রিজ বাট অ্যান এক্সপেনশন। যেহেতু আমাকে যেতেই হবে, তাহলে এটা কী হলো, এন্ডিওর নট ইয়েট এ ব্রিজ, সেই ভালোবাসাটা আমাদের আর ভাঙবে না, বরং আরও মজবুত অথবা বেশি বৃদ্ধি হবে আমাদের ভালোবাসাটা। অর্থাৎ যদিও আমাদের দেহ দুইটা, কিন্তু আমাদের মন হচ্ছে একটাই, এবং যদিও আমাকে কাজে যেতেই হবে, তবুও আমাদের ভালোবাসার কমতি কোথাও হবে না, কারণ এই ভালোবাসাটা আমাদের মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি করবে না, বরং সেটা আরও আমাদের মনকে, আমাদের ভালোবাসাটাকে আরও বৃদ্ধি করবে। লাইক গোল্ড টু এয়ারি থিননেস বিট, অর্থাৎ স্বর্ণকে আগুনে পিটিয়ে যেমন পাতলা করা হয়, সেই রকম আমাদের ভালোবাসাটাও সেই রকম খাঁটি এবং অতি পাতলা, অতি মজবুত হবে। ইফ দে বি টু, যদিও তারা দুটা, দে আর টু সো অ্যাজ স্টিপ টু টুইন কম্পাসেস আর টু, দাই সাউল দ্য ফিক্সড ফুট মেক্স নো শো। অর্থাৎ ইফ দে বি টু, যদিও তারা দুটি হয়, তবে তারা দুটি যেমন মজবুত। অর্থাৎ এখানে দুটি বলতে কবি কম্পাসের দুইটি দিককে বুঝিয়েছেন, যে কম্পাসের যেমন দুইটা দিক রয়েছে, যদিও এই কম্পাসের দুইটা দিক, কিন্তু কম্পাসের যেই দিকটা স্থির থাকে এবং অপর দিকটা যে চারদিকে রাউন্ড করে আবার ওই একই জায়গায় ফিরে আসে, সেই কথাটা কবি এখানে বুঝিয়েছেন, যে যদিও এই কম্পাসের দুইটি দিক রয়েছে, কিন্তু একটি কাটা হচ্ছে কম্পাসের, একটি স্থির থাকে এবং অন্যটি চারপাশ থেকে দূর থেকে ভ্রমণ করে আবার সেই একই জায়গায় ফিরে আসে, এবং কম্পাসের যেই কাঁটাটি স্থির হয়ে থাকে সেটি অন্য কাঁটাটির দিকে ঝুঁকে পড়ে। টু মুভ বাট ডোথ ইফ দ্য আদার ডু, সেটা কি করে, টু মুভ নড়াচড়া করে, বাট ডোথ ইফ দ্য আদার ডু, অন্যটি যেটি করে সেটিও আবার সেরকম করে নড়াচড়া করে। অ্যান্ড দাও ইট ইন দ্য সেন্টার সিট ইয়েট হোয়েন দ্য আদার ফার ডোথ রোম, এবং যদিও ইট ইন দ্য সেন্টার সিট, যদিও একটি কাটা হচ্ছে সেন্টারে থাকে, ইয়েট হোয়েন দ্য আদার ফার ডোথ রোম, এবং অন্যটি যদিও অনেক দূর থেকে ঘুরে আসে, ইট লিনস, এটি ঝুঁকে পড়ে, অ্যান্ড হারকেন্স আফটার ইট, এবং অন্যটি না ফেরা পর্যন্ত এটি সেখানেই থাকে এবং অন্য কাঁটাটির দিকে ঝুঁকে পড়ে। অর্থাৎ কবি এটাই বুঝিয়েছেন যে কম্পাসের যে দুইটি দিক রয়েছে, একটি যে স্থির থাকে এবং অন্যটি যে চারপাশ থেকে ভ্রমণ করে, কিন্তু এই যে কাঁটাটি স্থির থাকে সেটি অন্য কাঁটাটির দিকে ঝুঁকে পড়ে এবং অন্য কাঁটাটি না ফিরে আসা পর্যন্ত সে সেখানেই স্থির হয়ে থাকে, এটাই বুঝিয়েছেন। অর্থাৎ আমাদের যে ভালোবাসা, যে আমাকে যে বাইরে ছেলে মানুষ যে বাইরে কাজ করতে যেতেই হবে, এই জন্যে যে তোমার আর আমার মধ্যে যে ভালোবাসাটা, সেটা হচ্ছে কম্পাসের স্থির কাঁটা যেটা, সেটা হচ্ছে তুমি, আর কম্পাসের অন্য কাঁটাটি যেটি বিভিন্ন দিক থেকে ভ্রমণ করে আসছে, সেই কাঁটাটি হলাম আমি। অর্থাৎ আমাদের ভালোবাসা এতটাই মজবুত যে আমরা যেখানেই যাই না কেন আমাদের ভালোবাসা অটুট থাকবে। অ্যান্ড গ্রোস ইরেট অ্যাজ দ্যাট কামস হোম, এবং সেই কাঁটাটা আবার কী হলো, সেটাকে আবার সেই অবস্থায় ফিরে আসতেই হবে।
such will thou be to me who must, অর্থাৎ তুমিও আমার প্রতি সেই ভালোবাসা, লাইক দ্য আদার ফুট অবলিকলি রান, যেটা তির্যকভাবে, অর্থাৎ যেই কাটারে তির্যকভাবে দৌড়তে থাকবে। দাই ফার্নেস মেক্স মাই সার্কেল জাস্ট অ্যান্ড মেক্স মি ইন হোয়ার আই বিগান, অর্থাৎ এখানে কবি বলছে যে তোমার আর আমার ভালোবাসাটাই ঠিক সেরকমই থাকবে যেমনটা কম্পাসের কাঁটা দুটি একজন অন্যজনের প্রতি দৃঢ়তা থাকে, অর্থাৎ তোমার দৃঢ়তা আমার বৃত্তকে সঠিক করবে আর আমাকে শেষ করতে দেবে যেখান থেকে আমি আবার শুরু করছিলাম। অর্থাৎ জন ডান বলেছেন যে তার খাঁটি ভালোবাসা এতটাই খাঁটি যে তার ভালোবাসার কোনো পরিবর্তন ঘটবে না, যদিও তারা ফিজিক্যালি দূরে থাকুক না কেন, তাদের অবস্থান যতই দূরে থাকুক তাদের ভালোবাসার কমতি কখনোই হবে না। তো এখানে জন ডান কবি তার বিলাভেড, তার স্ত্রী এনিকে নিয়ে কবিতাটি লিখেছেন, যে তিনি যখন তাদের ফিজিক্যালি তারা যেমন দূরে যাচ্ছে, বাট স্পিরিচুয়ালি তাদের লাভটা এতটাই খাঁটি যে তারা কখনোই তাদের ফিজিক্যাল রিলেশনকে ম্যাটার করে না। তিনি তার শোকাতুর স্ত্রীকে নিয়ে তার অনুপস্থিতিতে তার স্ত্রী যে বিয়োগ ব্যথায় এতটাই অসুস্থ হয়ে পড়েন, এই জন্য কবি মূলত এই কবিতাটি লিখেছেন। তো এই ছিল অল অ্যাবাউট জন ডানের এ ভ্যালিডিকশন ফরবিডিং মর্নিং কবিতা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো টিউটোরিয়ালে। থ্যাঙ্কস এভরিওয়ান।